শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। শুভ সকাল সাকি, কেমন আছো? কেমন চলছে বলো? আনিস, আমি ভালো আছি, আমার ভালো চলছে। তোমার কেমন চলছে? আমারও অনেক ভালো চলছে। অফ ক্যামেরায় বলছিলে যে সময়ের সঙ্গে সঙ্গে কত উপলব্ধি আমাদের হয়। হ্যাঁ, সত্যিই তাই না? সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই পরিবর্তন হয়, বিশেষ করে মানসিকতা, কি বলবো, অভিজ্ঞতা, সেগুলো তো আছেই। নিশ্চয়ই তাই। এবং প্রতিটা সময় জুড়েই আসলে আমরা রাঙা সকালে ভীষণ আলোকিত হই, এবং তাদের অভিজ্ঞতা, তাদের জীবনের কথা সেগুলো আমাদের জীবনকে সমৃদ্ধ করে। একদমই তাই। কে আছেন চলো চলো জেনে নেই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি রন্ধনশিল্পী ও উদ্যোক্তা ফারজানা বাতেন। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। পুরোটা সময় জুড়েই আপনার জীবনের গল্প শুনবো, কিভাবে উদ্যোক্তা হয়ে উঠলেন, রন্ধনশিল্পী হয়ে উঠলেন। যদিও রন্ধনশিল্পী এই কথাটার সঙ্গে সঙ্গে আমার খুব লোভ হচ্ছে যে কি খাবার আজকে আমাদের জন্য অপেক্ষা করছে, সেই বিষয় সম্পর্কেও জানবো। একেবারে শৈশব থেকে আমরা আসি। ছোটবেলাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কেমন ছিল সেই শৈশব? আমার শৈশবটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আমি বেড়ে উঠেছি ঢাকার মোহাম্মদপুরে, একদম নির্মল একটা পরিবেশে। আমরা থাকতাম হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভিতরে। আমার আব্বু তখন এখানকার জব করতেন এবং বাচ্চাদের পড়াতেন। তো সেই ইয়েতে আমরা ওইখানেই, মানে আমার ছোটবেলা থেকেই ওখানে বেড়ে ওঠা। আর ওটার ভিতরটা, পরিবেশটা যে গিয়েছে তারা জানে, ওটার ভিতরটা ভীষণ সুন্দর। গাছপালা, তখন একটা পুকুর ছিল, আমরা পুকুরে মাছ ধরতাম। তারপর আমাদের সবার একটা করে, মানে 3-4টা করে বাগান ছিল। আমার আম্মা খুব সবজি লাগাতো। তারপর আমাদের পেয়ারা গাছ ছিল, আতা ফল গাছ ছিল। বেশ সুন্দর একটা পরিবেশ। শহরের জীবনে একটা গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে বেড়ে ওঠা, চমৎকার। এবং মা গার্ডেনিং করতো। আপনার ভালো লাগতো সেগুলো ছোটবেলায়? হ্যাঁ, ভালো লাগতো। কি আমাদের ভুট্টা, মানে ভুট্টা হতো যে জিনিসটা এত সুন্দর ছিল, ওইটা খুবই ভালো লাগতো। তারপর হচ্ছে আমরা তখন ছোট ছোট ছিলাম, তো সবাই মিলে ওই যে মানে কচি ভুট্টা যেটা হতো সেটা আমরা পেড়ে পেড়ে খেতাম, খুব মজা লাগতো ফ্রেন্ডরা। আর পাট শাক হতো, কি যে সুন্দর হতো পাট শাকগুলা। আচ্ছা, তো ওই জিনিসগুলো খুব মিস করি অবশ্য। ক ভাই বোন? আমরা 4 বোন 1 ভাই। আচ্ছা, আপনার আমি বড়। আচ্ছা, তার মানে সন্তান, কি বলে, পরিবারের বড় সন্তান আপনি। বড় সন্তান, অনেক আদরের। অনেক আদরের নিশ্চয়ই, এবং সেই সঙ্গে দায়িত্বটাও তো একটু বেশি ছিল বলা যায়। দায়িত্ব বেশি ছিল। আচ্ছা, কি বলতেন বাবা মা পড়াশোনার পাশাপাশি কি চাইতেন? মেয়ে কি হবে বড় হয়ে? না, ওরকম না, মানে সবসময় আব্বা আম্মা চাইতো যে আমরা ভালোভাবে পড়াশোনায় যেন ভালো হই, ভালো মানুষ হই। ভালো মানুষ হই, সেটা। আচ্ছা, ছোটবেলায় আর কি কি করা হতো? ছোটবেলায় আমি অবশ্য সবাই যেমন খেলাধুলা নিয়ে খুব প্রাউড ফিল করে যে আমি খুব খেলাধুলা, আমি খেলাধুলা বেশি পারতাম না। মানে আমি যখনই দৌড়াতে, মানে আমাদের ওইখানে খেলার মাঠ ছিল, তো আমরা হাডুডু খেলতাম, তারপরে যে বউচি খেলা, বিভিন্ন ধরনের খেলা খেলতাম। কিন্তু আমি প্রতিবারই খেলতে যেতাম, আর এই 2 পায়ে আমার না পড়ে যেতাম, হ্যাঁ, আম্মু একটা সুন্দর ড্রেস বানিয়ে দিল, তো ওটা পরে নাচতে নাচতে নিচে চলে গেলাম, গিয়ে এক দৌড় দিয়ে ঠাস করে পড়ে গেলাম, বাস জামাটাও ছিল পাটাও ছিল, এরকম অবস্থা ছিল। আচ্ছা, কি করতেন পড়াশোনার পাশাপাশি, নাকি কি বলে পুঁথিগত বিদ্যার বাইরে, মানে আলাদাভাবে আসলে বই পড়তে বেশি ভালো লাগতো, এরকম ছিল বিষয়টা? ভালো লাগতো আমার কবিতা খুব ভালো লাগতো ছোটবেলা থেকেই। আর হচ্ছে আমি হচ্ছে ম্যাগাজিন, আম্মা ম্যাগাজিন রাখতো, তখন চিত্রালী ছিল। আচ্ছা, তখন ছোটবেলা থেকেই তখন ওইখানে কিন্তু একটা রান্নার একটা ইয়ে থাকতো, তারপর সাজসজ্জা, ছোট ছোট করে রেসিপি থাকতো, তারপর সাজসজ্জার একটা ব্যাপার ছিল, ওগুলা খুব আমাকে টানতো তখন থেকে। আর হচ্ছে আমি ছোটবেলা থেকেই বিভিন্ন মানুষের, ধরেন কারো জীবনী পড়া, মানে ওইসব জিনিসগুলো আমাকে খুব পছন্দ। আচ্ছা, বিভিন্ন দেশ সম্পর্কে জানা, এই জিনিসগুলো ছিল আর কি। বাহ, চমৎকার। তার মানে শুনে যেমনটা মনে হচ্ছে খুব আদরের ছিলেন। খুবই আদরের ছিলেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? ভালো। আচ্ছা, আপনার সম্পর্কে আমাদের কিছু তথ্য আছে, আমরা দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। দর্শক, ছোটবেলা থেকেই রান্নার প্রতি আগ্রহী ফারজানা বাতেন। তিনি ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউট থেকে কুকিং এবং বেকিংয়ে আন্তর্জাতিক কোর্স করেছেন। ফুড ক্যাডেট ও এনএসডিএ থেকে কুকিং এবং বেকিংয়ে কোর্স শেষে সেখানে শিক্ষকতা করেছিলেন।
এছাড়া দক্ষতা উন্নয়ন নিয়ে জাতীয় বিভিন্ন প্রজেক্টে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। রান্না বিষয়ক রিয়েলিটি শো সিপিএল শেফ প্রিমিয়ার লিগের প্রথম রানার আপ তিনি। ভারতীয় রয়্যাল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনের তিনি একজন সদস্য। রেসিপি বুক বাই ফারজানা এবং শত ভর্তার ভুবনে তার প্রকাশিত দুটি বই। রান্না শিল্পের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ফারজানা বাতেন একজন উদ্যোক্তা। 2002 সাল থেকে তিনি দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন। তিনি অপরাজিতার স্বত্বাধিকারী। উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের একজন সদস্য হওয়ার পাশাপাশি যুক্ত রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। ফারজানা বাতেনের কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ এসএমই ফোরাম থেকে সম্ভাবনাময়ী উদ্যোক্তা পুরস্কার লাভ করেন তিনি। চমৎকার সব অর্জন জীবনকে নিশ্চয়ই সমৃদ্ধ করে যাচ্ছে এখনো। যাচ্ছি আর কি, এখনো তো অনেক কিছু শেখার বাকি, শিখছি আর ওটাও কাজে লাগাচ্ছি আর কি। আসলে আজীবনই আসলে আমাদের শেখা শেষ হয় না, শেষ নেই, একদমই তাই। চেষ্টা চলমান করছি আরো প্রক্রিয়া। নিজেকে আরো পরিপূর্ণ করার জন্য। আমরা একটু শৈশবে ফিরি। বলছিলেন যে ভাই বোনের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছিল, খুনসুটি সম্পর্ক নিশ্চয়ই ছিল। খুনসুটি অত বেশি ছিল না, মানে আমি আর আমার মেজো বোন আমরা হচ্ছে 2 বছরের ছোট বড়। তারপরে ভাই বোনগুলো আমাদের আরেকটু বেশি ডিসটেন্স ছিল, তারপরে একটা ছিল 9 বছরের ছোট। আচ্ছা, তো ওইভাবে আর কি। ওরা যখন হয়েছে তখন ওদেরকে মানে ওরা যখন আমার ছোট 3 ভাই বোন, তখন আমি একটু বড়, তো ওদেরকে একটু মানে ওরকম খাওয়ানো বা একটা বকা দেয়া, এটা করবা না, পড়াশোনার কিছু দায়িত্ব পালন করতে কিছুটা হতো। করতাম, একটু টিচার ভাবছিল। আচ্ছা আচ্ছা। তারপরে স্কুল জীবনের কথা একটু শুনি। কোন স্কুল দিয়ে শুরু আপনার? আমার স্কুল হচ্ছে কিশোরলয় স্কুল, কিশোরলয় বালিকা বিদ্যালয়, এটা তাজমহল রোডে। আর আমি ওইটাতেই প্রথম মানে শুরু হয়েছে আর শেষও হয়েছে স্কুল জীবনটা ওই স্কুল থেকে। আর হচ্ছে আমার আসলে আমাদের হেডমিস্ট্রেস ছিলেন যে আপু, উনি আমাকে, আমি অন্য একটা স্কুলে যেতে চেয়েছিলাম, উনি আমাকে যেতে দেননি। শেষ হয়েছে বলতে ওখান থেকে কি আপনি এসএসসি সম্পূর্ণ করেন? জি। আচ্ছা আচ্ছা, চমৎকার। কোন সাবজেক্ট ছিল? সায়েন্স। সায়েন্সে ছিলেন। সায়েন্সে যেহেতু ছিলেন, নিশ্চয়ই ছোটবেলায় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল আপনার? হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল যে আমি বড় হলে ডাক্তার হব। বাবা মা কি চাইতেন? আমি আসলে ছোটবেলা থেকে একটু ভালো ছিলাম স্টুডেন্ট, মানে সবসময় ভালো ছিলাম। আচ্ছা। তো আব্বা আম্মাও ওইটাই চাইতো যে মানে একটা কিছু ভালো একটা কিছু করব, এটা আব্বা আম্মার মনের মধ্যেও ছিল। আর আমি অত বেশি চঞ্চল ছিলাম না। আচ্ছা, তার মানে কোনো প্রেসার ছিল না, প্রেসার ছিল না, পড়াশোনাটা ভালো করে করা হোক, হ্যাঁ এটাই চাইতেন। এইটাই আপনি চাইতেন ডাক্তার হতে? আমার, হ্যাঁ। সেইভাবে কি এগিয়েছিলেন পরে? এগিয়েছিলাম, কিন্তু আসলে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, মানে ইন্টারে যখন পড়ি তখন বিয়ে হয়ে যায়। আচ্ছা। তারপর হচ্ছে তখন পড়াশোনাটা কন্টিনিউ করেই, বাট আর ওই ডাক্তার হওয়াটা আর হয়নি। কিন্তু মনের মধ্যে যে একটা সুপ্ত বাসনা আমার ছিল, সেটা আমি অবশ্য আমার পূরণ করেছি আমার মেয়েকে দিয়ে। বাহ বাহ, চমৎকার। সেই গল্পে আমরা আসবো অবশ্যই। আচ্ছা, সেই গল্পে আমরা যেহেতু পরে আসবো, আমরা একটু জানি যে রান্নার প্রতি আগ্রহটা ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় যেহেতু বিয়ে হয়ে গেল, তার মানে কি বিয়ের পরপরই রান্না বান্না তো টুকটাক করা হতো মনে হয়, নাকি খুব একটা না? খুব একটা না, আমার শাশুড়ি রান্না করতেন তখন। আচ্ছা। আর আমি হচ্ছে যে রিচ ফুডগুলো বিভিন্ন ম্যাগাজিন থেকে, তারপর কিছু একটা ভালো লাগলো ওটা ট্রাই করতাম, নিজে নিজে মানে চেষ্টা করতাম যে এটা কিভাবে কি করা যায়, ওই জিনিসটা করতাম। আচ্ছা, তার মানে কি মানে রান্নাটাকে শুরু হলো বিয়ের পর থেকে নাকি ছোটবেলায়? আপনি যেটা বলছিলেন যে না, আমার ছোটবেলা থেকে তো শখ ছিল অনেক। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমাদের বইয়ের মধ্যে ছিল গার্হস্থ্য অর্থনীতি, একটা বই ছিল আমাদের। তো ওই বইয়ে ছিল পুডিং বানানো, দুটো ডিম দিয়ে পুডিং বানানো। তো আব্বা আম্মা একদিন বাইরে চলে যায় বিকেলবেলা, তো তখন আমি ওই রেসিপি দেখে দেখে পুডিংটা বানিয়েছিলাম এবং প্রথমবারই খুব সুন্দর হয়েছিল। আচ্ছা, বাবা মা কি বললো দেখে? প্রথমে একটু বকা দিয়েছিল, কারণ এত কম বয়সে, তখন চুলাতে, যে তখন তো ওভেন ছিল না আমাদের, তখন ওই চুলার মধ্যে করেছে এটা, মানে আগুনকে আব্বা আম্মা খুব ভয় পেত। আর আমি একটু ছিলাম কি, আমাদের মানে খাটের পাশে একটা জানালা ছিল, তা আমি খুব জানালা দিয়ে দেখতাম, মানে ওই জিনিসটা আমার খুব শখের একটা জিনিস। আচ্ছা। তো একবার এমন খেলতে খেলতে ম্যাচ দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিলাম বিছানার মধ্যে, জাস্ট ম্যাচ দিয়ে এভাবে করে, আগুনটা যে লেগে যাবে ওটাও বুঝি নাই। তো ওই জিনিসটা আব্বা আম্মা খুব ভয় পেত, মানে আগুন লাগানোটা, তো ওই জন্য আমাকে চুলার পাশে যেতে দিত না। আচ্ছা,
তার মানে ছোট ছোট করে রান্নার অভিজ্ঞতা খুব একটা ছিল না ছোটবেলায়? টুকটাক ছিল, ধরেন একদিন খিচুড়ি রান্না করলাম, সাদা খিচুড়ি। আচ্ছা, কত বছর বয়সে মনে আছে? ওটা ওই যে ক্লাস 5-এ, এত অল্প বয়সে আপনি অল্প রান্না বয়সে করতেন? ওই যে বই দেখে দেখে, বইটাতে রেসিপি ছিল সেটা। আর আমার নানি যখন আসতো আমাদের বাসায়, আমার নানি রান্না খুব মজা ছিল। তো আমার নানি যাই রান্না করতো, পিঠা বানাতো, যাই করতো, আমি খুব মনোযোগ দিয়ে দেখতাম নানি। আর নানি খুব সুন্দর গাছের পাতা টাতা দিয়ে খুব সুন্দর করে এক একটা মানে আইটেম করে ফেলতো। তো ওই জিনিসটা আমার মধ্যে তখন থেকেই ছিল। আমি ওরকম বাগান থেকে ছোট মানে কচু গাছ ছিল আমাদের, ওই ছোটবেলার থেকে আমি যখন ক্লাস 8-এ পড়ি, বাগান থেকে কচু এনে কচু কেটে আমার হাতে কচু মানে হাত চুলকায়, সেজন্য আমি তখনই পলিথিন বেঁধে কচুটা কেটে নিজেই, কারণ বুয়াকে দিয়েও কাটাই নাই, মানে ওই জিনিসগুলো আমার ছোটবেলা থেকে ছিল। তার মানে বোঝা যেত যে কিচেনের প্রতি আগ্রহ একটা মানে ছোটবেলা থেকেই ছিল, বাসার বারণ থাকা সত্ত্বেও। আর আমার ছোট ভাই বোন হয়েছে যে ওরা মানে আমাদের থেকে তো অনেক ছোট ছিল, তো ওদের খাওয়ানোটা দায়িত্ব ছিল আমাদের 2 বোনের উপরে। আচ্ছা, বড় 2 বোনের উপরে। হ্যাঁ, আমি রান্না করতাম খাবারগুলো, যে সুজি বানানো বা ওদের খাবারটা, আর আমার মেজো বোন ওদেরকে খাইয়ে দিত। এই টাইপের ছিল আমার। আচ্ছা, তো পরবর্তী জীবনে রান্নার শুরুটা কিভাবে হলো যদি জানতে চাই? ফাইনালি যে রান্না নিয়ে কিছু একটা করতে চাই, এরকম একটা ডিসিশনই বা কখন আসলো? আমার রান্নাগুলো না সবাই খুব পছন্দ করতো। আমার মানে আমার আব্বা তো স্টুডেন্ট পড়াতো, তখন বাসায় প্রচুর স্টুডেন্ট আসতো, তাদের প্যারেন্টসরা আসতো। তা আমি খুব চা বানাতাম। আমার চায়ের খুব নাম ছিল তখন, মানে হাতটা তো তখন থেকেই ছিল। তারপর বিয়ের পরে আমার হাজবেন্ডও আমার খাবার খুব পছন্দ করতো, মানে বিকেলবেলা এক একদিন এক একটা স্ন্যাক্স তৈরি করতাম, আর সবাই বেশ পছন্দ করতো, ওরকম টুকটাক করতাম। কিন্তু আমার শাশুড়ি যখন আমার বিয়ের পর, আমার শাশুড়ি একটু সিক ছিলেন, তো মাঝে মধ্যে অভ্যাস হয়ে গেছে। আর আমার শাশুড়ি মারা যাওয়ার পর তো পুরো দায়িত্বই আমার উপরে চলে এসেছে। আমি যেটি বলছিলাম যে আসলে যে যেটা করতে চায় বা যে বিষয়ের প্রতি যার যে আগ্রহ, সেটা আসলে ছোটবেলা থেকেই একটু একটু করে বোঝা যায়। যেমন ছোটবেলায় আমি অনেকের কথাই শুনেছি যে কিচেনে যাওয়াই পছন্দ করতো না। আবার অনেকে আছে যে যেটি আপনি বললেন যে বাসায় হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও হাতে কাগজ পেঁচিয়ে পলিথিন দিয়ে তারপর আমি কাটবো এবং রান্না করব। এবং অফেয়ার আপনি বলছিলেন যে যখন পুতুল বিয়ে দিচ্ছিলেন তখনও সেই রান্নাটাও আপনারা ফ্রেন্ডরা মিলে করছেন। একটু শুনতে চাই সেই গল্পগুলো। এগুলো তো আসলে ছোট ছোট আগ্রহের জায়গা, এগুলো একটা সময় পরিণত হয়, একটা সময় এটাই আসলে একটা লাইমলাইটে এসে দাঁড়ায় নিজের জীবনে। মানে আমাদের সময় আমার ফ্রেন্ড সার্কেলটা বেশ বড় ছিল, আমাদের সমবয়সী অনেক ছিলাম আমরা, তো আমরা পুতুল বিয়ে দিতাম। আচ্ছা, পুতুল বিয়েতে আমরা আমাদের ছাদে উঠে খুব সুন্দর করে পুতুলকে সাজাতাম, তারপরে খুব সুন্দর মানে একদম হলুদ হতো, ইয়ে হতো, খুব মজা লাগতো, এটা করতাম। আর আমরা চড়ুই ভাতি করতাম বেশ। আচ্ছা, চড়ুই ভাতি সবার বাসা থেকে ডিম, চাল, সবকিছু কালেক্ট করে রান্না করে নিচে নিয়ে যেতাম। আমাদের মাঠ ছিল খুব সুন্দর, ওইখানে ইট দিয়ে চুলা বানাতাম, তারপর ওইখানে লাকড়ি, সবাই লাকড়ি টাকড়ি খুঁজে টুজে এনে খিচুড়ি রান্না করতাম, তারপর ওই মাঠেই বসে খেতাম আমরা। আচ্ছা, খুবই মজার ছিল জিনিসগুলো। আর মডেল স্কুলের ভিতরটাতে ছিল প্রচুর গাছ ছিল, আম গাছ, জাম গাছ, আর আমি তো প্রচুর ওগুলা মানে বৃষ্টি আসলে ওই জিনিসগুলো টোকানোটাতে খুব মজা পেতাম। সে বৃষ্টি মানে আসলে সে আম কুড়ানোর একটা শখ, হ্যাঁ, খুবই মজার একটা জিনিস ছিল। চড়ুই ভাতি আসলে 80-90 দশকের অনুভূতিগুলো অন্যরকম ছিল। আর ছিল কি আমাদের প্রচুর ফুল গাছ ছিল, আর আমার মানে ফুলের প্রতি একেবারে অনেক একটা নেশা ছিল। মালি ফুল ছোড়া নিষেধ ছিল মালিদের, কিন্তু আমি এমন ভাবে ফুল ছিঁড়বই, মানে ছিঁড়তেই হবে আমার। ফুল ছিঁড়ে নিয়ে স্কুলে যাওয়ার সময় লুকায় হলেও একটা হলেও ছিঁড়ে নিয়ে স্কুলে টিচারকে দিতাম। আচ্ছা, তো ওইটা মালি অবশ্য বুঝে গেছিল যে আমার এই জিনিসটা ফুলচোর আছে। তো উনি অন্য সবাইকে বকা দিলে আমাকে আর বকা দিত না লাস্টের দিকে। আচ্ছা, আমি একটা দুটো ফুল ছিঁড়বই। আচ্ছা, আমি একটু জানতে চাই যে এই যে ছোটবেলার যে ছোট ছোট আগ্রহগুলো না, আপনার ছিল বই পড়া এবং একই সঙ্গে রান্নার প্রতিও একটা আগ্রহ, পরিণত বয়সে এসে আসলে কখন ডিসিশন নিলেন যে না ফাইনালি এটা নিয়ে আমাকে ভাবতে হবে, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাকে নিতে হবে? এই ডিসিশনটা কখন আসলো? এটা হচ্ছে আমি এটা তো কাজ মানে অনেক দিন থেকেই করছি রান্না তো করছি, মেয়েদের স্কুলে দিয়ে তখন আমি
মানে সবাই মিলে গল্প করতো, আড্ডা দিত, সেই আড্ডাটা আমি দিতাম না, আমি তখন শিখতাম। প্রথমে অবশ্য আমি শিখেছিলাম আমার বুটিক্সের জিনিসগুলো, হ্যাঁ, আমার শাড়ি, একটা ব্লকের ড্রেস কিভাবে বানায়, বাটিক, এগুলা শিখে, মানে শুরুতে আপনি বুটিক্সের কাজ করতেন? দিয়ে শুরু করতাম। রান্নাটা তো আমি ঘরে করতাম, তখন কিন্তু আমার মনে হয়নি যে রান্নাটা শিখার জিনিস ছিল। আচ্ছা, মানে একটা যে প্রাতিষ্ঠানিক শিক্ষার সেই জিনিসটা তখন মানে ওরকম বুঝে উঠতে পারেননি, বুঝি নেই, বা তখন মনে হতো রান্না নিয়ে কাজ করব। কিন্তু যখন ওই যে সিদ্দিকা কবির আপুর অনুষ্ঠানটা মানে শুরু হলো টিভিতে, তখন মনে হলো যে আসলে এটা নিয়ে তখনই মনে হচ্ছিল যে আমি একদিন যদি যেতে পারতাম আপনার সাথে একটা রান্নার শো করতে পারতাম, বা এই ধারণাটা ছিল। তারপর দেখি যখন আমার মেয়েদেরকে স্কুলে দিলাম, তখন দেখি স্কুলের যে চারপাশে ব্যানারে লেখা থাকে না যে আজকে এটা রান্না শিখাবে, কোর্স এত, মানে এক একটা ইয়ে, মানে আপনি বিজ্ঞাপন দেখলেন? হ্যাঁ, বিজ্ঞাপন দেখে দেখে তখন যে শিখতাম আর কি। আচ্ছা, তখন ছিল সাকসেস, ছিল গৃহসুখন, ছিল তারপর বিভিন্ন আপুরা বাসায় বাসায় করতো, তো যে রীতা আপুও শিখেছিল, মানে আমি সব জায়গা থেকে টুকটাক তখন থেকে শিখতাম। আচ্ছা, বিভিন্ন কোর্সগুলো করেছি, বুটিক্সের কাজগুলো তখন শিখেছি। আর তারপরে যখন 2013-14 দিকে তখন মনে হলো বুটিক্স, তখন মানে এক ইয়েতে অনেক কাজ করে ফেলেছিলাম, তখন মনে হলো যে এখন একটু সবাই তখন রান্না শিখছে, তখন মনে হচ্ছে আমি এখন একটু শিখি। আচ্ছা, তখন কি আপনি অনার্স পড়ছেন বা এই সময়টা? না, অনার্স না, আমি তো আসলে এমবিএ করেছিলাম। আমি আমার বিয়ের পরে মানে এমবিএটা একটু গ্যাপ দিয়ে হয়েছে। প্রথমে তো ইন্টার, তারপর ডিগ্রি শেষ করার পরে কিছুটা গ্যাপ ছিল, আমার শাশুড়ি তখন মারা গিয়েছিলেন, সেজন্য একটু গ্যাপটা পড়ে গেছে। তারপরে আমি এমবিএটা করলাম, কমপ্লিট করলাম। করার পরে তারপরে আমি, আমার মেয়েরাও তখন স্কুলে একটু বড় হয়ে গেল, ওই ফাঁকে আমি রান্নাগুলো শিখেছি। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কোর্স করলেন আপনি ছোট ছোট করে। কি কি শিখলেন বা কি পরিবর্তন? রান্না তো আপনি আগেও করতেন, কোর্সের পরেও করলেন, পরিবর্তনগুলো যদি জানি। পরিবর্তন তো অনেক কিছু, মানে আমরা তো একটা যা কোনো পরিমাপ ছাড়া একটা রান্না করে ফেললাম, কিন্তু যখন আমি রান্না শিখতে গেলাম, আমি প্রথমে গিয়েছিলাম ওই যে মানে প্রফেশনালি শিখা, যেটা কোর্স লেভেলগুলো করা, তখন ওটা আমি ফুড ক্যাডেট থেকে করেছি, নাফিজ ইসলাম লিপি। তো ওইখানে গিয়ে দেখলাম যে অনেক কিছু শেখার আছে, ফুড হাইজিনের একটা ব্যাপার আছে, তারপর কুকিং ইকুইপমেন্টসগুলোর ব্যাপার আছে, কোন কুকিংয়ের জন্য কোন ইকুইপমেন্টস ব্যবহার করতে হবে, এগুলা সব শিখা। তারপরে কিচেনটা কিভাবে ক্লিন করতে হবে সেটা একটা ব্যাপার। তারপর খাবারের যে পরিমাপ, তারপরে ওটার ফুড ভ্যালু কতটুকু, আবার নিজে একটা জিনিস কিভাবে তৈরি করা যায়, একটা জিনিস দিয়ে সেটা আমি চিন্তা করে নিজে থেকে কি বানানো যায়, ওই জিনিসগুলো আমি তখন শিখেছি। আচ্ছা, চমৎকার। তো যখন এই কোর্সগুলো আপনি করলেন, এরপরে কি কখনো কোনো উদ্যোগ নেওয়ার চিন্তা এসেছে কিনা মাথায়, যে আমি তো কিছু কোর্স করলাম বা রান্নাটা নতুনভাবে শিখলাম, আমি নিজে কিছু করতে চাই, মানে রান্না নিয়ে কি পরিবর্তন বা কি আমার মানে ইচ্ছা তো, যে বললাম না সিদ্দিকাপুর রেসিপি থেকে, ইচ্ছা তো ছিল যে জীবনে একটা নিজেকে নিজের নামে পরিচিত করা, মানে আমাকে সবাই চিনবে আমার নাম দিয়ে। আমার ইচ্ছা ছিল যে আমি যখন থাকবো না, হয়তো জীবনে আমার নাতি নাতনি যায়, পরবর্তী প্রজন্ম আমাকে একটা কিছু দিয়ে মনে রাখবে, সেই জিনিসটাতে আমার মনে হতো যে একটা রান্নার বই যদি বের করতে পারতাম, মানে একটা বাসনা ছিল। কিন্তু তখনও ওটা মানে শুরু যে করব কিভাবে সেটা তো বুঝি নাই। তখন শেখার পরে আবার ফুড ক্যাডেটই কতদিন আমি ওই যে জয়িতা প্রজেক্টের একটা সংসদ ভবনের যে ক্যাফেটেরিয়াটা হয়েছিল, তো ওইখানে যে স্টুডেন্টদের শেখানো, তো ওই প্রশিক্ষক হিসেবে ছিলাম আমরা কয়েকজন। তো ওই কাজটা আমাকে খুবই আনন্দ দিয়েছিল, অনেক কিছু শেখার ছিল। তখন মনে হয়েছিল যে একটা রেস্টুরেন্ট দিব, এখনো মনে আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট আমি দিব, মানে এটা নিয়ে আমি আগাচ্ছি আর কি ওই জিনিসটাতে। বইয়ের প্রসঙ্গ যেহেতু আপনি আসছিলেন, এটা তো একটা পর্যায়ে গিয়ে নিশ্চয়ই আপনি বই লেখা শুরু করলেন, এর মাঝে তো আপনার অনেক গ্যাপ গিয়েছে এবং অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে, অনেক কিছু গিয়েছে। এবং বইয়ের প্রসঙ্গ যেহেতু আসলে আমরা একটু বইগুলো দেখাতে পারি সাকি? হ্যাঁ, আমরা একটু বইগুলো নিয়ে জানতে চাই। এই যে এখানে একটা বই আছে শতভর্তার ভুবনে, বইটি নিয়ে যদি একটু বলেন। তুমি দেখাও না? হ্যাঁ জি, চমৎকার, বেশ ছোট বই এবং বইটি
এটাতে 100টা রেসিপি আছে। জি জি, একটু বলেন বইটা সম্পর্কে, আপনি কবে লিখলেন এবং এটা হচ্ছে সব এটা কি দেশীয় রেসিপির বাইরে বাইরের রেসিপিও আছে কিনা, মানে ভর্তার রেসিপি ভর্তা যেহেতু? আমাদের দেশীয় রেসিপি সব। আচ্ছা আমি হচ্ছে ইন্ডিয়াতে মানে 2000 করোনার পর আমি বেশ ইন্ডিয়াতে যে ওদের কুকিং শোগুলোতে জাজমেন্টে যেতাম। তারপর করোনার সময় আমি অনলাইনে কিন্তু ক্লাস নিয়েছিলাম। আচ্ছা। তো ইন্ডিয়াতে যখন যাই শর্মিষ্ঠাদির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, মানে পুরো ফ্রেন্ডের মতো আমরা দুজন। এত ভালো উনি, ওনার সাথে আর সুদীপা সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার। তো শর্মিষ্ঠাদির সাথে যখন ওইখানে গেলাম, তো উনি একটা বই তখন বের করেছে, তো উনি যে প্রকাশনী থেকে বের করেছে, তো ওই প্রকাশক আমাকে বলল যে দিদি আপনি বাংলাদেশের, আপনার সাথে আমি একটা কাজ করতে চাই বাংলাদেশের রেসিপি নিয়ে। তো বাংলাদেশের রেসিপি আমার ইচ্ছা ছিল যে ইন্ডিয়া যখন যাই আমি আর আমার হচ্ছে রবীন্দ্রনাথ ভীষণ ভীষণ প্রিয়। আচ্ছা, রবীন্দ্রনাথের অন্ধভক্ত। তা আমার ইচ্ছা এখনো আছে যে আমি একটা ঠাকুরবাড়ির রান্নার, এগুলা প্রচলিত রান্না, তারপর আমি আমার নিজস্ব দিয়ে আমি একটা বই বের করব। আর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই আমি ওটার অনুষ্ঠান করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, তখন ওই বিন্দু বিসর্গ মানে পাবলিশার্সের ও আমাকে বলল যে দিদি আপনি করেন, ঠাকুরবাড়ির রেসিপিটা আপনি পরে করেন, আমরা চাই আপনার বাংলাদেশের ভর্তার রেসিপি। আপনাদের বাংলাদেশের ভর্তা খুব জনপ্রিয়, আর আমাদের দেশের মানুষ এত বেশি ভালো ভর্তা বানাতে পারে না। তো আপনি যদি আপনাদের দেশের যত রকমের ভর্তা আছে ওটা দিয়ে একটা বই বের করেন তাহলে এটা খুব ভালো হয়। তো ওটা চিন্তা করে তখন এই ভর্তার রেসিপিটা মানে আমি করলাম। তো বইটা 2024-এ আমি ওদের বই মেলায় এটা প্রকাশ পেয়েছে। আসলে এটা অনেক অনেক বড় একটা পাওয়া ছিল আমার জন্য, যে দেশের গণ্ডি ছেড়ে বিদেশে যে আমি মাধ্যমে, এবং আমার এই বইটা বেশ ওইখানে বেশ নাম সাড়া ফেলেছে আর বেশ ভালো সেল হয়েছে। শত ভর্তা, এখানে কি আসলে প্রায় 100টা ভর্তা, শত ভর্তার ভুবনে। আচ্ছা, এখানে অনেক রকমের ভর্তা আছে। আচ্ছা, আরেকটা বই আছে রেসিপি কুক বাই ফারজানা, যেটা আমার প্রথম বই। আচ্ছা, এই বইটাও আমি করোনার পরই এটা করেছি। তো এটা হচ্ছে হাসিনা আনসার আপু হচ্ছে ঐতিহ্যবাহী রান্না বই রেসিপি বের করেছে। তো ওনার ওই বইগুলোতে আমার রেসিপি ছিল। তো উনি যে প্রকাশনী থেকে বের করেছে বেহুলা বাংলা থেকে, তখন আমি উদ্যোগটা নিলাম যে ঐতিহ্যবাহী রেসিপিতে যখন আমার রেসিপি যায় তা নিজে একটা বই বের করি। তখন ওই ভাইয়াকে বললাম যে আমি বই বের করতে চাচ্ছি। তো বললো যে আপনি তাহলে শুরু করেন। তো আমি আবার এটাতে করেছি আমার শেফস স্পেশাল কিছু রেসিপি, আর যারা বিদেশে পড়তে যায় বাচ্চারা, আমি একদম ইজি ওয়েতে বইটা কিভাবে মানে রান্নাটা শেখা যায় ওই রেসিপিগুলো এখানে দিয়েছি। আচ্ছা, যেন বাচ্চাদের রান্না করতে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি করলে একটা রান্না করে ফেললো। মানে আমরা তো জানি যে রেসিপি দেখেও সব সময় সব রেসিপি আসলে ওইভাবে অ্যাপ্লাই করা যায় না, কিন্তু আপনি যেটা করেছেন যারা দেখে ইজিলি স্টুডেন্ট থেকে শুরু করে সবাই। আমার মেয়ে, আমার বড় মেয়ে, আমার দুই মেয়ে, ওরা কিন্তু রান্নাঘরে কখনোই ঢুকে নেই। আচ্ছা, ও হচ্ছে কানাডাতে পড়তে গিয়েছে, ও কিন্তু এখন খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারে আপনার এই রেসিপি এটা দেখে। প্রথমেই তো এটাই হাতে করি হয়েছে। জি, চমৎকার। এবং আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনার প্ল্যাটফর্ম আছে, আমরা যতটুকু জানি আপনার পেজ আছে, সেখানে কি ধরনের কার্যক্রম আপনি পরিচালনা করেন? এখানে হচ্ছে আমার এই যে আমি হচ্ছে রেসিপিগুলো দিই, তারপর টিপস দিই, রান্নাঘরের টিপস দিই, কোন খাবারে কোনটা ভালো সেগুলোও দিচ্ছি। আর এখন হচ্ছে ইউটিউবে এখন আবার রান্নাগুলো আমি সব দেখাবো আর কি। এখন থেকে আমার যাই রান্না করি সেটাই সবার জন্য আমি উন্মুক্ত করবো আর কি। এর মধ্যে একটি ডিশ চলে আসছে, আমরা সেটি নিয়ে নিশ্চয়ই গল্প করব। তার আগে একটু জানতে চাই যে এই যে উদ্যোক্তা হয়ে ওঠার যে জার্নি বা যে গল্পটা, সেটা শুরুটা কিভাবে হয়েছিল? উদ্যোক্তা হওয়াটা ছিল আমি যখন 2002-এ 1-2-এর দিকে আমার মেয়েদেরকে স্কুলে দিয়ে, তখন ওইখানে কলাবাগান মাঠে খুব সুন্দর বৈশাখী মেলা হতো। আচ্ছা, তো ওইখানে আমরা তো সব ফ্রেন্ডরা মিলে যেতাম। তো তখন দেখে মনে হতো যে সবাই পারে এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে, আমারও তখন ইচ্ছা হতো যে আমিও দেই।
তখনও কিন্তু আমি কোনো কাজ শিখিনি ওরকম। তখন মনে হতো যে আমি জব করব, কিন্তু বাসার থেকে আমার মেয়েদের দেখাশোনা, আমার শ্বশুর, তারপর আমার ননদ ছিল, তো সব মিলিয়ে আমার আর মানে জব করা হয়নি। সংসার দেখাটাই মানে মেইন কাজ ছিল। তো তখন ভাবলাম যে আসলে এগুলা শিখি, ঘরে বসে এটা শিখলেও তো আমি একটা কাজ করতে পারি। তখন থেকে আমি শিখে এই ব্লক বাটিকের কাজটা শিখলাম প্রথমে। তখন একটা নিজে করলাম বাসায়, দেখলাম এটা আমি যখন পরে বের হলাম সবাই খুব পছন্দ করলো। তা একজন দুজন করতে করতে এটা তখন প্রফেশনালি নিয়ে নিলাম আর কি। তারপর পয়লা বৈশাখের মেলাতে একবার দিলাম ডায়মন্ড সিরামিকের ঝুড়ি, খুবই সুন্দর সুন্দর কালারফুল ঝুড়ি বানাতাম তখন, ওটা একটা করলাম। আর ব্লকের ড্রেস, শাড়ি, বিছানার চাদর। আর আমার মানে রিলেটিভসরা থাকেন আমেরিকায়, তো ওদের মানে কোনো বিয়ে টিয়ে হলে, অনুষ্ঠান হলে, তখন আমার থেকে ব্লকের ড্রেস, দেশীয় ড্রেস, শাড়ি, তারপর হচ্ছে বিছানার চাদর, এগুলো নিয়ে যেত। তা আমি ওই বড় বড় কাজগুলো আমি ওখানে করেছি দেশের বাইরে। আমার পরিচিতিটা অবশ্যই দেশের বাইরে বেশি, ওইভাবেই আমি গিয়েছে। তো ওটাই তখন চিন্তা করলাম যে এটা প্রফেশনালি নেওয়া যায়, কারণ ঘরে বসেই আমি কাজটা করতে পারি, আমার বাইরে যেতে হয় না। আমি আমার ঘরের কাজ সেরে বাচ্চাদের পড়াশোনা করিয়ে আমি সুন্দর কাজটা করতে পারি। তখন থেকেই করলাম। তারপর হচ্ছে 2005-এর দিকে, 5-6-এর দিকে আমার আম্মা হচ্ছে রাপা প্লাজা একটা শোরুম মানে কিনে, তখন আব্বা আম্মার সাথে ওই শোরুমে আমি তখন শুরু করলাম আর কি আমাদের বুটিক্সের কাজ। টানা আমি 2013 পর্যন্ত করেছি। তারপর আমার বড় মেয়ে, সেখানে কি আপনার তৈরি কাজগুলোই থাকতো? তখন আমার তৈরি ছিল আর অন্যান্য প্রোডাক্টও ছিল। আচ্ছা, শুধু নিজস্ব প্রোডাক্ট দিয়ে আসলে হয় না তখন। ইন্ডিয়ান তখন তো অনেক রকমের ছিল, ওরকম সবকিছুই ছিল। কিন্তু আমার ওই মানে তখন থেকে ইচ্ছা ছিল যে কিছু করব। এটাতে তো আর আমার সকাল ভোরবেলা যে অফিসে যাওয়ার তাড়াটা ছিল না, নিজস্ব মানে নিজের সংসারটা সুন্দর করে তারপরে আমি আমার কাজে যেতে পারছি। তো সেজন্যই আমি এদিকে তখন পুরোটাই ফোকাস দিয়ে দিয়েছি। পরিবারের সাপোর্ট কেমন পাচ্ছিলেন এটা একটু শুনি। প্রথম দিকে অবশ্যই পাই নাই। প্রথম দিকে আমার হাজবেন্ড তো খুবই রাগ হতো। তার ধারণা ছিল এগুলা ভালো কাজ না, আর রাস্তায় মানুষ খারাপ বলে যে কেন আমি কাপড় বিক্রি করি, মনে হতো যে এটা একটা খুব বাজে একটা কাজ। কাপড় বিক্রি করা হচ্ছে খুব মানে কি বলবো, মানে ছোট চোখে দেখা আর কি। কিন্তু আমি প্রয়োজন ছাড়া তো এটা কেউ করবে না, মানে কেন আপনি করছেন। কিন্তু আমার শ্বশুর আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে। আচ্ছা, আমার শ্বশুর আমাকে বলতো তুমি করো। আচ্ছা, এমনকি আমি যখন বাটিকের যে বাঁধতাম, তো আমার শ্বশুর তখন রিটায়ারমেন্ট ছিল, তো বলতো যে দেখি কিভাবে করো, আমিও করি তোমার সাথে। একটা দুটো উনিও বেঁধে দিত আমাকে। আর মানে আমার এইসব কাজে আমার শ্বশুর আমাকে খুব সাপোর্ট দিত। আমার হাজব্যান্ড যতই মানা করতো, উনি আমাকে বলতো তুমি যাও করো। তারপর ওনার উৎসাহে আর একটু বেশি করা। তারপরও আমার আরো আত্মীয় স্বজন কিছু আছেন, ওনারাও আমাকে সাপোর্ট করতো আমার জিনিসগুলো। তো সেই থেকেই আর কি করা। কিন্তু আমার হাজব্যান্ডের কখনোই সাপোর্ট ছিল না, কিন্তু এখন পছন্দ করে। আচ্ছা, সময়ের সঙ্গে সঙ্গে আপনার সফলতা দেখে নিশ্চয়ই তিনি অনুপ্রাণিত হন। রান্নার জিনিসটা বেশি পছন্দ করেন। আচ্ছা, রান্নার বিষয় যেহেতু চলেই আসলো, আপনি বলছিলেন যে বুটিক্স দিয়ে আসলে তার মানে আপনার উদ্যোক্তা হয়ে ওঠা, তারপরে আস্তে আস্তে রান্নার দিকে আসা। রান্নার গল্প তো আমরা শুনছি, একটু শুনি। এখানে আজকে যে ডিশটা আছে আপনি বলছিলেন অফিয়ারে, যেটা রোজার ইফতারে মানে বেশ ভালো একটা টক দই দিয়ে করা হতে পারে। জি, এটা হচ্ছে কি এখন তো একটু গরম পড়ে গেছে, তো ইফতারির পর এই ডেজার্টটা খেলে মানে ভেতরটা পুরো ঠান্ডা হয়ে যায়। আর টক দই তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, হজম শক্তিটা বাড়ায়। আর এখানে আমি করেছি যে বিস্কিট, ম্যারি বিস্কিট, যেটা মানে একদম প্লেন বিস্কিটটা, সেই বিস্কিটটা দিয়েছি নিচে। আচ্ছা, আর টক দই, কনডেন্সড মিল্ক, এটাকে হুইস্ক দিয়ে করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছে। তারপর মানে এটাতে অনেকে আবার এটাতে আপনি করতে পারবেন, মানে ফ্রুটস মিক্স, সিজনাল ফ্রুটস গুলো ওগুলা দিয়ে। আর এটা আমি কালারফুলের জন্য জেলাটিন দিয়ে করেছি। আচ্ছা, এটা খেতে অনেক মজা। এটা থেকে কোনো ফ্রুটস আপনি ব্যবহার করেছেন? আজকে আমি ফ্রুটস দেইনি। আচ্ছা, একটু কালারফুল কোন নাম দিয়েছেন ডিশটার আপনি? এটা হচ্ছে আমি আসলে এটা ফ্রুটস দিয়ে করি বেসিক্যালি। এটা হচ্ছে আমি বলি এটাকে হচ্ছে ফলের ঠান্ডাই। আচ্ছা, ফলের ঠান্ডাই।
বাহ। একদম প্রাণটা মানে জুড়ে মানে প্রাণ জুড়িয়ে যাবে আপনার। একদম ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেলে যে কি ভালো লাগে এটা। এটা কি একেবারে আপনার নিজের উদ্ভাবন? এটা আমি নিজে নিজে করেছি। বাহ, চমৎকার। চমৎকার। টক দইয়ের সাথে কনডেন্স মিল্কের একটা খুব সুন্দর ইয়ে হয়, মানে এটা মিক্সড করলে এটা মানে মুখে দিলে একটা খুব সুন্দর একটা ইয়ে হয়, মানে মজাটা কেমন যেন লাগে আর কি, ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর, খেলে খুব মজা লাগে এটা। আসলে রমজানে আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদিও ভাজা পোড়াতে ভীষণভাবে অভ্যস্ত, হ্যাঁ মনে হয় কি বুট পেঁয়াজ না খেলে ভালো লাগে না, একদমই তাই। ইফতার অপূর্ণ থেকে যায়, কিন্তু আসলে হেলদি ফুড। তবে আমি এগুলা বেশি করি আমার বাসায়, এগুলা করি মাঝে মধ্যে বউ ভাত রান্না করি, খুদের ভাত আমরা যেটাকে বলি, হ্যাঁ কেউ কেউ বলেন বউ ভাত। জি, আপনি অপরাজিতার স্বত্বাধিকারী। জি, আচ্ছা, যদি অপরাজিতা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। অপরাজিতাটা হচ্ছে আমার শখ, আমার স্বপ্ন, এটাই আমার সব কিছু। জি, এই অপরাজিতায় আমি প্রথমে তো আমি একা করতাম, করোনার পর তখন অবস্থাটা এমন ছিল, মানে ঘরেও তো ভালো লাগতো না, তখন আমার 2 ফ্রেন্ডকে নিয়ে আমি এটা শুরু করেছি। আচ্ছা, আমি আমার ফ্রেন্ডদের সাথে রেখেছি। আর আমাদের মানে এই যে আমি আমাদের টাঙ্গাইলের তাঁতিদের ওরা যে কিভাবে তাঁতে মানে শাড়িগুলো বুনে, সেখান থেকে ওদের ওইখানে বসে থেকে আমি দেখে এসেছি। তো ওদের এই যে আমার এই শাড়িটাও কিন্তু টাঙ্গাইলের, মানে ওরা যে এত কষ্ট করে 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 ওই জিনিসটা দেখে আমি টাঙ্গাইল ওদের থেকে এটা নিয়ে এসেছি। তারপর রূপগঞ্জের জামদানি, আর হচ্ছে আমার কবিতা তো অনেক মানে ভীষণ ভীষণ প্রিয়, তো শাড়ি তো আমি সেই কবিতার বিভিন্ন চরণ লিখেছি। হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা, জীবনানন্দের, নজরুলের। মানে আপনি এখন নিজে প্রোডাকশনে আছেন? এখন হ্যাঁ নিজস্ব প্রোডাকশন আছে, আর ব্লক বাটিক তো আমার আছেই, মানে এটা তো আমার প্রথম থেকেই এটা। আচ্ছা, মানে আপনারা বলছিলেন যে 2 বন্ধু, মানে আপনারা 3 বন্ধু মিলে শুরু করেছি। শুরুটা কিভাবে হলো? সেখানে তো আসলে একটা ক্যাপিটালের ব্যাপার ছিল, একটা কি বলে 3 জন মিলে একই সঙ্গে করার যে একটা ইউনিটি, সেটাও তো আসলে খুব স্ট্রং না হলে সম্ভব না। সেই শুরুটা যদি একটু জানি আমরা। আমার তো বললাম না আমার প্রথম থেকেই তো আমার ছিল, করোনার আগে ছিল আমার হচ্ছে ইকবাল রোডে ছিল শোরুম, তো করোনা চলে আসলো, ইকবাল রোডের শোরুমটা তখন আমি কিন্তু করোনার মধ্যে মানে শোরুম আমরা ছাড়ি নেই, তখনও করেছি। তারপর করোনার পর ওই বাসাটা ছেড়ে দিতে হলো, মানে যেটা শোরুম ছিল। তখন চিন্তা করলাম যে আমি তো মানে একটা শোরুম দিয়েছি, এখন আমার মেয়েদের পড়াশোনা মানে ওদের A-level শেষ, আমার ছোট মেয়েকে ওকে যে বললাম যে আমার ইচ্ছা ছিল নিচের ডাক্তার হওয়া, সেটা ছোট মেয়েকে দিয়ে আমি করেছি। আচ্ছা, তো ও একটা লাইনে চলে গেল, বড় মেয়েও চলে গেল পড়াশোনার, মানে যার একটা লাইনে চলে গেল। তো ওই সময়টা আমার মনে হলো যে এই সময়টাতে আমার নিজস্ব কাজটাতে এখন ফোকাস দেওয়া উচিত। তো ওইটা থেকেই আমি ওই আমার ইকবাল রোডের শোরুমটা যখন ছেড়ে দিলাম, তখন চিন্তা করলাম যে কোথায় নেওয়া যায়, তো কোথাও পাচ্ছিলাম না। তারপর আমি রাপাতে, যেহেতু আমি অনেক বছর করেছি, তো রাপাতে নিলাম। তো তখন ভাবলাম যে আমি রাপাতে যখন নিব, একা একা তো বোরিং লাগবে বসে থাকে বা কিছু একটা। তখন ওই আমার ফ্রেন্ডদের সাথে ওদেরকে মানে একটু জোর করেই নিয়ে আসলাম। ওরা অবশ্য বিজনেস লাইনের না, আচ্ছা, আমাকে সঙ্গ দেওয়ার জন্য ঢুকে গেল। তো এখন নিজেরা হচ্ছে 3 জন মিলে ইনভেস্ট করি, নিজেরাই 3 জন মিলে চলে যাই। এখন কি টাঙ্গাইলের তাঁত নিয়েও কাজ করছেন আপনারা? আচ্ছা, তার মানে আমি যে ঈদের আগেও তো গিয়ে আসলাম টাঙ্গাইলে, যে আমি অনেক শাড়ি নিয়ে এসেছি। আর কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে আপনার ওখানে? এখন বেসিক্যালি সব দেশীয় প্রোডাক্ট, আমি চাচ্ছি যে দেশীয় প্রোডাক্টগুলো। কি কি সেটা শাড়ি আছে আমার, আচ্ছা, 3 পিস আছে। আমাদের দেশীয় 3 পিসগুলো কিন্তু খুবই সুন্দর, জয়পুরি 3 পিসগুলো। এমনকি এগুলা কিন্তু যে শর্মিষ্ঠাদির কথা বললাম ইন্ডিয়া, ওই দিদি তো আমার শাড়ি 3 পিস খুবই পছন্দ, উনি কিন্তু অনেক নিয়ে যায় আমাদের থেকে। না, আমাদের দেশীয় শাড়ি, উনি বলে যে আমাদের ইন্ডিয়ার ড্রেস এত ভালো, কিন্তু আমার কাছে বাংলাদেশের ড্রেস খুব ভালো লাগে। সত্যি তাই। এবং আমাদের দেশে ইন্ডিয়ার খুবই কমফোর্ট, ইন্ডিয়ার তাঁতটা, এই যে টাঙ্গাইলের তাঁতগুলো বিক্রি হচ্ছে, মানে এগুলো তো হচ্ছে আসলে, এটার অন্যতম কারণই হচ্ছে আসলে আমাদের তাঁতটা এত বেশি সমৃদ্ধ, সেটা বাইরের তাঁতটাকে আমাদের দেশের বলেও বিক্রি হচ্ছে। আর তারপরে আপনি সম্পূর্ণ দেশীয় প্রোডাক্ট নিয়ে আমি ওটাই চাচ্ছিলাম। আবার সুদীপাদির সাথেও আমার কথা হয়েছিল যে
আমি আমাদের দেশীয় জামদানি তাঁতের শাড়িগুলো উনি আমার থেকে নিয়ে, ওনার তো বুটিক্স আছে, হ্যাঁ, তো ভাবে মানে আমরা দুজন ওটাই করতে চাচ্ছিলাম। দেখা যাক, এখন তো পরিস্থিতি একটু জি জি সেটার জন্য। আচ্ছা, উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের একজন সদস্য এবং এর পাশাপাশি আপনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে আমি ইনার হুইলে আছি। আচ্ছা, একটু বিস্তারিতভাবে যদি আমরা একটু জানতে চাই আপনার কাছে। আমার আসলে কি, আমার আব্বা হচ্ছে ক্যান্সারে মারা যায়, ক্যান্সার এবং কিডনি। খুবই দুঃখিত আমরা। জি। তো আবার আমার শাশুড়িও ক্যান্সারে মারা গেছে, আর আমাদের ফ্যামিলির বেশিরভাগ মানুষ এরকম। তা আমার মনে হয় কি, মানুষের সেবা করাটা মানে এটা আমি ছোটবেলা থেকে আমাদের কোন আত্মীয় স্বজন বা আমার চাচারা যখন অসুস্থ হতো, মানে ঢাকাতে আমরা থাকতাম, তো গ্রাম থেকে আমাদের বাসায় চলে আসতো। তো ওই জিনিসটা আমার ছোটবেলা থেকেই দেখে আসছি বা করে আসছি, আমার সবার মানে সেবা যত্ন করাটা। তো আর এখন যখন দেখলাম আমি ইনার হুইলের যে ওরা খুব দুস্থদের নিয়ে কাজ করে, একদম বৃদ্ধাশ্রমে যায়, অসহায় এতিম বাচ্চাদের ওখানে যায়, তো এসব দেখে আমি ইনার হুইলে ঢুকলাম। ইনার হুইলের সাথে আছি অনেক বছর ধরে। এখন হচ্ছে এবার হচ্ছে আমি সেক্রেটারি হব আর কি এবার। এর আগেবার ছিলাম এডিটর। তো ইনার হুইলের থেকে আমি বৃদ্ধাশ্রমে যে গরিব মানে অসহায় বৃদ্ধদের যে মানে করুণ অবস্থা দেখি, আসলেই খারাপ লাগে। তখন মনে হয় যে আমরা অল্প অল্প করে যদি কিছু দেই, সবাই সাহায্য করি, এই জিনিসটা কিন্তু সবার কাজে লাগে। বন্যার্তদের পাশে আমরা দাঁড়ালাম, তারপর বিভিন্ন যে দুর্যোগগুলো যখন আসে, আমি উইমেন্স এম্পাওয়ারমেন্টেরও তো অর্গানাইজেশনের আমি মেম্বার। আমরা এখান থেকে প্রতি বছর রংপুরে আমরা কম্বল বিতরণ করি, তারপর বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সাহায্য করে থাকি। জি, মানবিক মূল্যবোধ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আসলে কাজ করা বা মানুষের জন্য ভাবা এটা হয়ে ওঠে না আসলে। চমৎকার। আর এবং আমাদের সামনে কিন্তু বেশ চমৎকার দুটি ডিশ রয়েছে, যেগুলো সামনে যেহেতু তাই না, ঈদের দুটো ডিশ, ঈদের দুটো ডিশ একদম। আচ্ছা, আমরা শুরুতেই জানি, আমরা শুরুতেই এখানে একটা কড়াই গোশত দেখতে পাচ্ছি। এটা কি? এটা পেশোয়ারি। আচ্ছা, পেশোয়ারি বিফ কড়াই, খুব সুন্দর। আমরা এখানে বসে স্মেল পাচ্ছি, যদিও আমরা এখন টেস্ট করতে পারবো না, ইফতারিতে আমাদের খেতে হবে। আপনি যদি ফুল রেসিপিটা আমাদের দর্শকদের জন্য বলেন। ফুল রেসিপিটা বলেন। এটা হচ্ছে প্রথমে বিফগুলোকে একটা সবগুলো বিফ একই সাইজে কাটতে হবে। আচ্ছা, তো ওই বিফগুলো নিয়ে আমি প্রথমে প্যানে তেল দিলাম। বিফের কি কোনো ক্রাইটেরিয়া আছে যে সলিডই হতে হবে নাকি আসলে মানে একটু সলিড আর একটু মানে যে নরম হাড়টা যে খাওয়া যায় সিনার মাংস যেটা, ওইটা নিলে ভালো হবে। একদম বেশি হাড় হলে জিনিসটা সুন্দর হয় না, আবার পুরো সলিড হলেও ভালো লাগবে না। আচ্ছা, একটু হাড় হলে মজা লাগে ওটা আর কি। তো ওরকম আমি বিফ নিয়েছি 1 কেজির মতো। তারপর প্রথমে প্যানে তেল দিয়ে ওটার মধ্যে আমি অনেক পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভাজার মধ্যে বিফটা দিয়ে দিই। কিন্তু বিফ দিয়ে পেঁয়াজটা অনেকক্ষণ নাড়তে হয়। মাংসের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসে, তখন এটাতে লবণ, আদা রসুন পেস্ট, তারপর 5-6টা টমেটো 4 ভাগ করে দিয়ে, তারপর হলুদ, মরিচ, ধনিয়া মশলা, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর আমি একটা আমার স্পেশাল একটা মশলা আছে মাংসের, সেটা আজকে সিক্রেট থাকবে এরকম, সেটা হচ্ছে শিখাবো। আচ্ছা, ক্লাস যখন নিব তখন এটা শিখাবো। তার মানে আমাদেরকে ক্লাস করতে হবে ওটা জানার জন্য। একদমই। কিন্তু নরমালি আমরা যেটা করি গরুর মাংসটা, সেটা হচ্ছে যে মশলা কষায় আমরা গরুর মাংসটা দিই, কিন্তু এটাকে আসলে আগে মাংসটাকে একটু ভাজতে হবে তেলের মধ্যে দিয়ে, তারপর সব জিনিসগুলো দিয়ে কষানো হলে তখন অল্প মশলাটা দিতে অল্প একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিই। এটা মাংসটা যখন সিদ্ধ হয়ে আসে কিছুটা, তখন হচ্ছে একটু টক দই, একটু টক দই দেই। তারপর হচ্ছে একটু চিনি, আমি একটু চিনি দিই কারণ কি ব্যালেন্সটা আসতে হয়। টক দই দেয়া আছে, টমেটো দেয়া আছে, তার মধ্যে একটু চিনি না দিলে ব্যালেন্সটা আসবে না। তারপর মাংসটা যখন হয়ে আসে, তখন হওয়ার পরে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে, আর সার্ভ করার সময় যে লম্বা লম্বা করে আদা কুচি করে দিতে হয়। আচ্ছা, এই যে বলছেন যেটা পেশোয়ারি কড়াই গোশত, এটা পেশোয়ারি হওয়ার আসলে কারণটা কি? এটা আসলে পাকিস্তানের একটা বিখ্যাত খাবার পেশোয়ারি গোশত, বিফ কড়াই।
এটা ওইখানে ওরা রুটি দিয়ে, তান্দুরি রুটি দিয়ে বা পরোটা দিয়ে এটা খায়। আপনি কি পরিবর্তন এনেছেন এখানে? কোনো পরিবর্তন এনেছেন? পরিবর্তন জাস্ট আমি আমার একটা মশলা দিয়েছি, এটাই পরিবর্তন। এটাই মানে এটা ফিউশন। এটাই ফিউশন। মানে আমি হচ্ছে কি মশলা, যে বললাম যে আমার ছোটবেলা থেকে যে কিছুই যাই করি সেখানে নিজের একটা কিছু একটা দিয়ে দিই। আমার তান্দুরি চিকেন বিরিয়ানিটা বেশ ভালো হয়, ওইটাও কিন্তু ওটার ফ্লেভারটা এত সুন্দর আসে, অনেকক্ষণ পরেও আপনার ওই তান্দুরির একটা গন্ধটা থাকে আপনার সবকিছু। তার মানে ঈদে এরকম একটা ডিশ আসলে হতেই পারে। হ্যাঁ, পাকিস্তানি পেশোয়ারি কড়াই গোশত, এটা পোলাও দিয়ে বা পরোটা দিয়ে ভালো লাগবে, খুবই মজা। আচ্ছা, ঝোলটা অনেক মজা আসলে। ইফতারি তো করা যায়, আপনি ইফতারিতে পরোটা দিয়ে এটা করলেন, বুট পেঁয়াজ ভাত, এটাই একটা ইফতারি, একটা ডিশ। আজকে আমার বাসায় এটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ডেজার্ট দেখতে পাচ্ছি আমরা, লাচ্ছা সেমাইয়ের ঝুরি। এটা লাচ্ছা সেমাইয়ের ঝুরি, ঠিক। আমার এটা আসলে এটা নাম হচ্ছে, এই সেমাইয়ের যে ঝুরিটা বানায় এটাকে বলে হচ্ছে শ্রীকান্ত। আচ্ছা, তো আমি অবশ্যই এটাকে লাচ্ছা সেমাইয়ের ঝুরি বলবো, কারণ কি সুন্দর ঝুরির মধ্যে দিয়ে, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করবে এটা। পুরো রেসিপিতে তো আসলে ঝুরিটাই আমার মনে হচ্ছে একটু চ্যালেঞ্জ তৈরি করা, নাকি আসলে ইজি প্রসেস আপনি যদি বলেন? না, অতটা চ্যালেঞ্জ না, মানে একটু আপনার একটু কাজটা একটু তাড়াতাড়ি করতে হয়। প্রথমে সেমাইটা ভেজে, ঘি একটু ভেজে নিয়ে তারপর কনডেন্স মিল্ক দিতে হবে। এটা চিনি দিলে এই জিনিসটা হবে না, আঠালো ভাবটা কনডেন্স মিল্ক দিয়ে করতে হবে। করে তারপর আপনার যে কোনো একটা ডাইস, আমার ছোট ছোট সসপ্যান, এতটুকু সসপ্যান আছে হ্যান্ড পেইন্ট করা, তো আমি ওই সসপ্যানের মধ্যে এটাকে দিয়েছি। দেখেন সাইজটা খুব সুন্দর, একেবারে গোল একটা ঝুড়ির মতো হয়েছে। তো ওটা দিয়ে একটা গরম অবস্থাতেই আপনার ওই শেপটা করতে হবে। আচ্ছা, দিয়ে কিছুক্ষণ রাখলে, ওটা তো আপনাকে হাত দিয়ে করতে হবে। হ্যাঁ, হাত দিয়ে গরম অবস্থায় ওটা চারপাশে দিয়ে তারপর একটু গর্ত করতে হবে যেন এই জিনিসটা পুরোটা ভিতরে যায়। হ্যাঁ, কাপের মতো করে। তো ওটা করার পরে এটা একটু কিছুক্ষণ রাখলে একটু, তখন এটা হ্যাঁ শক্ত হলে এটা এমনি করলে পড়ে যায় আর কি, খুব সুন্দর করে ডাইস থেকে বের হয়ে আসে। আর যে ভিতরের ফিলিংসটা, এটা হচ্ছে আমি করেছি দই, মানে দুধ একদম ঘন করে দুধের মধ্যে ক্রিম চিজ, একটু কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ, আর হালকা একটু চিনি, কারণ ওই সেমাইটাতে তো আমাদের কনডেন্স মিল্ক যে মিষ্টি আছে। তো এটা আমি নাড়তে নাড়তে একদম থকথকা হয়ে আসলে উঠিয়ে তখন এটার উপরে দিয়ে, আর এখানে আমি যে কেকের টপিংসটা দিয়েছি আর কি, একটু কালারফুল করার জন্য, যেন সবাই খুব সুন্দর একটা ডেজার্ট। বিশেষ করে বাড়ির যে শিশুরা রয়েছে, এটা আসলে তারা খুবই হ্যাপি হবে, এবং একই সঙ্গে এটা আসলে বিকেলেরও একটা নাস্তা হিসেবে বাচ্চাদেরকে অনেক সময় দেয়া যায়। যেহেতু এটাতে মানে দুধ আছে, দুধটা তো আমাদের শরীরের জন্য খুবই ভালো। আবার সেমাইটাও এটা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, এখন তো সবাই বাসায়ও সেমাইটা ভাজে, মানে লাচ্ছা সেমাইটা তো বাসায়ও করে। তো এটা করে কিন্তু আপনারা এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার কিন্তু। জি, চমৎকার চমৎকার দুটো রেসিপি আসলে আমরা পেয়ে গেলাম না, এবং একই ছাড়া আপনার তুমি কোনটা ট্রাই করতে চাও সাকি বলো? আমি আসলে দুটোই ট্রাই করব ইফতারে, যেহেতু আজকে সুযোগ পেয়েছি, সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাই না। এবং এই দুটো, এর আগে তো একটা রেসিপি দই নিয়ে যেটি আপনি দেখালেন, এটার বাইরেও তো আসলে চাইলে আপনার রেসিপি কুক বাই ফারজানা সেই বইটিও রয়েছে, দর্শকরা যদি চায় সেখান থেকে সেই রেসিপি নিতে পারে। এবং আপনি যেটা বলছিলেন ইজি রেসিপি, হ্যাঁ, ভর্তার তো বিভিন্ন ভর্তার রেসিপি আছে, খুব মজার মজার ভর্তা। জি জি, আপনার কোন ভর্তাটি সবাই সবচেয়ে বেশি পছন্দ করে, বা কোন রান্নাটি যদি বলেন? মানে কোন সিগনেচার আইটেম ধরেন আমার যে বললাম না বিরিয়ানি, মানে আমার এইসব রান্নাগুলো বেশ মজা হয়, আমার মেয়েদের এগুলো খুব পছন্দ। আবার যদি বলেন যে দেশীয় রান্না, সেটা আবার আমার হাজবেন্ডের খুব পছন্দ, সেগুলোও কিন্তু আমার ভালো হয়। আচ্ছা, তার মানে আমি আসলে কি দোনোটাই আমার, আমি বলবো মাশাআল্লাহ আমার এই দোনোটাতেই আমার খুব ভালো আছে। আবার বেকিং এও আমি পারি, বাট আমার বেকিং এর থেকে আমার কুকিংটা বেশি পছন্দ। বেকিং করতে যাই তারপরে আবার আচ্ছা যাই কুকিং ই যে চলে যায়। এই যে মানে দেশীয় বিভিন্ন রেসিপি, বাইরের কুজিনগুলো তো আপনি নিশ্চয়ই করে থাকেন? হ্যাঁ, আমি শ্রীলঙ্কা গিয়ে আসলাম, রোজার 2 দিন আগে আসলাম। ওখানে হচ্ছে ওদের কালিনারি জুনিয়র কালিনারি কন্টেস্ট হয়েছিল, চ্যাম্পিয়ন, মাস্টার শেফ চ্যাম্পিয়ন আর কি। তো ওখানে জাজমেন্টে গিয়েছিলাম। তো ওখানে ওদের স্টুডেন্টদের মানে
বাচ্চা বাচ্চা না, এক ধরেন ক্লাস 10 থেকে শুরু করে জি। এত সুন্দর করে ওরা খাবার ইয়ে করলো দেখলাম। তো ওই জিনিসগুলো আমার খুব ভালো মানে ভালো লেগেছে। তো ওইখানে গিয়ে আমি শ্রীলঙ্কার কয়েকটা ডিশও আমি শিখে এসেছি। আচ্ছা, আমি যেখানেই যাই আমি কিন্তু শিখি নতুন নতুন। আমি ভিয়েতনাম গিয়ে মানে গত বছর গিয়েছিলাম ভিয়েতনামে, সেখানেও ওই মানে কুকিং এরই ইয়েতে, তো ওখান থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখে এসেছি। আচ্ছা, শেখার তো আসলে শেষ নেই, মানে যেটি আসলে কন্টিনিউ প্রসেস। এটা আসলে বিভিন্ন দেশের আমার ইচ্ছা আছে, মানে দেশের বাইরে হচ্ছে আমাদের খাবারটাকে আমি প্রমোট করব, এটা আমার ইচ্ছা আছে ভবিষ্যতে। জি। আমাদের দেশীয় প্রোডাক্ট, মানে আমাদের দেশীয় প্রোডাক্ট যে যে শাড়ি, দেশীয় শাড়ি, তাঁতের দেশীয় শাড়ি, খাবার। জামদানি শাড়ি, জি। বা আমাদের ব্লকের যে একটা ঐতিহ্য, সেই জিনিসগুলো আমি দেশের বাইরে আমি সেটাও একটা করব, আর আমি খাবার নিয়েও কাজ করব। মানে এই দুটার আমি দেশের বাইরেই আমি বেশি প্রমোট করতে চাই। এবং হাঁটি হাঁটি পাপা করে করে কিন্তু আপনি কাজের স্বীকৃতি শুরু বেশ কিছু অর্জন করেছেন। পেয়েছি, হ্যাঁ সেটা পেয়েছি, পেয়ে আরো মনে হচ্ছে আরো শিখি, আরো পাই। পাওয়ার একটা নেশা চলে আসে। অবশ্য কাজ শিখতে গেলে যতই শিখছি ততই মানে নতুন নতুন অনেক কিছু সামনে চলে আসছে। চমৎকার। জি, জি। আপনি তো এখন শেখাচ্ছেনও, একজন প্রশিক্ষকও আপনি। আমরা জানি যে শেফ কিংবা এই বিষয়ে ক্যারিয়ার এখন আগের চাইতেও অনেক ভালো। তারপরে আপনার কাছে যদি জানতে চাই, আপনার জায়গা থেকে নতুন যারা এই প্রফেশনে আসতে চায় বা শিখতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো এই প্রফেশনটা এখন খুবই ভালো, খুবই ভালো। কারণ রান্না দিয়ে যে মানুষ এত কাজ করতে পারে, এইটা কিন্তু আগে ধারণাটা ছিল না মানুষের মধ্যে। আগে মানুষ মনে করতো শেফ মানে বাবুর্চি, বাবুর্চিরা রান্না করে ওগুলো, কিন্তু আসলে না, শিখার আছে। আমি তো প্রথমে আমি বললাম যে আমি রান্না বাসায় করতাম, বাট যখন আমি শিখতে গেলাম আমি তো অনেক কিছু শিখেছি। আমি আমাদের এখানকার যত ইনস্টিটিউট আছে, তারপর শেফ ড্যানিয়েলের, তারপর মানে যতগুলো আছে সবগুলাতেই কিন্তু আমার কোর্স করা হয়ে গেছে। মানে শিখার কিন্তু শেষ নেই। এখন আমার বাকি আছে দেশের বাইরে যাওয়াটা। আমি সেখানেও আমি ইচ্ছা আছে লন্ডন থেকে একটা কোর্স করার, আর মালয়েশিয়ার থেকেও করব, আর থাইল্যান্ডেরও একটা কোর্স করার ইচ্ছা আছে আমার। তো আমার মনে হয় কি, যারা এই লাইনে আসতে চাচ্ছে অবশ্যই তাদের মানে এই লাইনে আসা উচিত। রান্না যে একটা মানুষের, আমরা কাজ করি যাই করি, আমরা কিন্তু এই খাবারের জন্যই করছি, ঘুরে ফিরে কিন্তু এই খাবারের জন্যই মানুষের কাজটা। তো আমাদের এই দিকটাতে আসলেই ফোকাস দেওয়া উচিত। নিশ্চয়ই। এবং আপনি যেটি বলছিলেন যে দেশের বাইরে নিজের সংস্কৃতি, নিজের খাবার, এগুলোকে প্রমোট করার একটা ইচ্ছা আপনার রয়েছে, সেই জায়গা থেকে কি কোনো কাজ আপনি শুরু করেছেন? একটা কাজ তো আপনি করেছেন, যেটি আপনি 100 রকমের যে ভর্তার রেসিপি যেটি বললেন, এটা তো করেছে, মানে এটা তো আমাদের দেশকেই তো আমি প্রমোট করলাম এটা, তাই না? এরকম আমার ইচ্ছা আছে যে বিদেশে, ধরেন আমার মেয়ে তো কানাডা পড়াশোনা করছে, তো আমি আরো এরপরে যে বইটা বের করবো এটা হয়তো ইংলিশে করব, যেন ওইখানকার বাচ্চারাও শিখতে পারে। হ্যাঁ, মানে আমি এটা চাচ্ছি ওখানে যেও আমি যেন এটা করতে পারি, মানে শিখাতে পারি, সেই প্রচেষ্টাটা তো আমার আছে। চমৎকার। নিশ্চয়ই আপনি আপনার সাফল্যে, আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন। ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে আপনার এই কাজ নিয়ে? কাজ নিয়ে পরিকল্পনা আমার তো মনে হচ্ছে আরো নতুন নতুন বই বের করি, এটা তো একটা আছে। ওই যে বললাম আমি মাঝখানে কিছুদিন ক্যাটারিং করেছিলাম, তো গত বছর আমার শ্বশুর মারা গেলেন, একটু বাসার একটু ইয়ে ছিল, তো কিছু একটু বন্ধ চাই। এখন আমার মনে হচ্ছে যে আসলে আমি যখন রান্নাটা, আমার কয়েকটা জিনিস সবাই খুব পছন্দ করে, আমি চাচ্ছি যে এখন ওইটাও কিছু শুরু করব আর কি, বাসার থেকে। মানে ঘরের খাবারটা যেন মানুষ, মানে হাইজিন সমৃদ্ধ খাবারটা যেন কারো হাতে পৌঁছাতে পারে, সেই কাজটাই করার চেষ্টা করবো আর কি। মানে এটাই এখন নেক্সট টার্গেট আর কি। জি, চমৎকার। এবং ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা অবশ্যই আপনার জন্য থাকবে। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের বলবো, আপনারা আপনাদের নিজেদের যে মনের মধ্যে যে সুপ্ত বাসনা, সেই বাসনাটা আপনারা নিজেরা একটু চেষ্টা করলেই এটার প্রকাশ করতে পারেন। নিজের যেই জায়গাটাতে সমৃদ্ধ, সেটাই আগানো উচিত। আর হচ্ছে পড়াশোনা বলেন, নিজের ঐতিহ্য ধারণের জন্য যে পোশাক,
সেটার সম্পর্কে মানে সেটা নিয়েও আগাতে পারেন, রান্না নিয়ে আগাতে পারেন। কোনো কাজই কিন্তু ছোট না, সব কাজ যে জায়গাটাতে কাজ করে সাফল্য নিয়ে আসলে সেই জায়গাটাই কিন্তু অনেক অনেক সম্মানের হয়ে যায়। তো আমি বলবো রান্না নিয়ে যে কেউ আগাতে পারে কাজে, এটা অনেক সম্মান নিয়ে আসে আমাদের জন্য। যখন বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত অন্যান্য দেশের জাতীয় সঙ্গীতের সাথে যখন আমাদের জাতীয় সঙ্গীত বেজে ওঠে, তখন কিন্তু সত্যি গর্বে মানে অনেক গর্ব লাগে যে আজকে আমি ওই জায়গাটাতে আছি বলেই আমার দেশের জাতীয় সঙ্গীতটা আজকে ওইখানে বাজছে। প্রতিটা বার আমি যখন যাই, যখন আমাদের জাতীয় সঙ্গীত বাজে, তখন আমার খুবই ভালো লাগে যে আমি আমার দেশের জন্য একটু হলেও কাজ করতে পারছি। নিশ্চয়ই, আসলে আপনি উদ্যোক্তার সঙ্গে সঙ্গে একজন দেশপ্রেমিক মানুষও বটে। অনেক অনেক শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।